মেঘ খানিক চুপ থেকে সন্দিহান কণ্ঠে বলে উঠল, মালা আপুর সাথে কত রাত আনলিমিটেড কথা বলেছেন বলতে পারবেন? মালা আপুর মতো আর কত মেয়ের জীবন নষ্ট করেছেন? আবির গম্ভীর কণ্ঠে বলো, রাতভর আনলিমিটেড কথা, তাও আবার মালার সাথে? আল্লাহ, কোথায় আছো? আমায় উঠাই নাও। এই অবিশ্বাসের দুনিয়ায় আমি আর থাকতে চাই না। ঢং করছেন কেন? বলেননি কথা, অস্বীকার করতে পারবেন? হ্যাঁ বলছি, তবে শুধুমাত্র মামা মামি আর মাইশা আপুর সাথে। যেহেতু ফোন মালার ছিল, তাই রিসিভ কলে হাই হ্যালো এইটুকু কথা হতো। এমনও কি মালার যন্ত্রণা রাতের বেলায় ফোন বন্ধ করে ঘুমাইতাম। বিশ্বাস না হলে বাসার সবাইকে জিজ্ঞেস করতে পারেন। এক পর্যায়ে বাধ্য হয়ে নতুন ফোন নিয়েছিলাম। এটা শুধুমাত্র তানবীর জানত। আপনি কি বলতে চাচ্ছেন আপনি নিষ্পাপ, দুধে ধোয়া তুলসী পাতা? আবির মৃদুস্বরে বলল, একদমই না। আমি নচ্ছার, বদমাস, ধৃষ্ট, লুচ্চা অথবা লম্পট, তবে সেটা শুধুমাত্র একজনের জন্য। সে ব্যতীত পৃথিবী কেউ আমার দিকে আঙুল তুলে বলতে পারবে না আমি তার দিকে কুনজর দিয়েছি কিংবা তার সাথে বেহুদা কার্যকলাপ করেছি। কে সে? কেন বলবো? কোনো এক বৃষ্টিস্নাত রাতে কেউ একজন আমাকে বলছিল, আপনি যা বলবেন, যে অবস্থায় বলবেন, আমি সাথে সাথে বিশ্বাস করে ফেলব। তার বিশ্বাস এতটাই ঠুনকো যে কেউ কিছু বললেই তার বিশ্বাসের ঘরে বাতি নিভে যায়। তাকে আমি আমার মনের কথা কিভাবে বলবো? সে বরং তার মনের ঘরে অবিশ্বাসী পুষতে থাকুক। মেঘ আশাহত কণ্ঠে বলল, আচ্ছা সরি। আজ সরি বলছে, দুদিন পর ভুলে যাবেন। দেখা গেল আজ থেকে 3 মাস পর কেউ একজন এসে বলবে সে 2 মাসের প্রেগনেন্ট আর তার বাচ্চার বাবা আবির। আপনিও নাচতে নাচতে সে কথা বিশ্বাস করে ফেলবেন। অথচ আবির 4 মাস যাবৎ দেশের বাইরে। আমি এতটা নির্বোধ নয়। তা ঠিক কতটুকু চতুর আপনি? আপনাকে রাগানোর জন্য কেউ ইচ্ছাকৃত আজে বাজে কথা বলছে আর আপনি সব কিছু পেরে রাগ করে বসে আছেন। বাহ, একটা সময় পর্যন্ত মালা আমাকে খুব জ্বালিয়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু গত 6 মাসের উপরে মালার সাথে আমার কোনো যোগাযোগই হয়নি। এখন বিশ্বাস না করা আপনার উপরে। বললাম তো সরি। ঠিক আছে, এখন খেতে যান। আপনি খেয়েছেন? না, খাবো। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। দিন কাছে দ্রুত গতিতে। প্রত্যেকে নিজেদের নিয়ে ব্যস্ত। আবির না থাকায় অফিসের কাজে আলী আহমেদ খান একা সামলাতে হচ্ছে। মোজাম্মেল খানের ঢাকা আর রাজশাহীতে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তানবীর নিজে প্রচুর ব্যস্ত হয়ে পড়েছে। পুরোদমে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, সাথে আবিরের অফিসের কিছু কাজকর্ম সামলাতে হচ্ছে। তবে মেঘ একদম রিল্যাক্সে আছে। সকালবেলা আবিরের কলে ঘুম ভাঙে তার। টুকটাক কথা বলে উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়তে বসে। সারাদিন ভার্সিটি ঘোরাঘুরি ফাঁকেও আবিরকে মেসেজের পর মেসেজ করে। আবিরও যথাসম্ভব মেঘের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করে। সারাক্ষণ মেসেজ আর অডিও কলের কথা বললেও কেউ কাউকে ভিডিও কল দেয় না। সন্ধ্যা বাসায় সবাই সাথে ভিডিও কলে কথা বলেও মেঘের সাথে তেমন কথা হয় না। মেসেজ করা দুষ্টুমির জন্য মেঘ লজ্জায় ভিডিও কলে আবিরের দিকে তাকাতে পারে না। অন্যদিকে আবির কথা বলতে গেলে তুমি আর আপনি মিক্সড করে ফেলে। চারপাশে মা, কাকি আর মিম আদি থাকে, মাঝে মাঝে আলী আহমেদ খানও থাকেন। সবার সামনে এভাবে কথা আটকে যায়। মেঘের লাজুক চেহারা দেখে নিজেকে সংযত রাখতে না পারায় সব কিছুর জন্য ভিডিও কলে মেঘের সঙ্গে কথা বলতে চায় না। মাসখানেক কেটে গেছে। তানবীরের ফাইনাল ইয়ার পরীক্ষা চলছে। আজও পরীক্ষা আছে, তাই সময় মতো পরীক্ষা দিতে গেছে। মিমরা কেউ বাসায় নেই। সারাদিন একা একা কিছু ভালো লাগছে না মেঘের। আবিরের সঙ্গে দুপুরে কথা হয়েছে, একটু পর মিটিং আছে বলে ঠিক মতো কথা বলতে পারেনি। মেঘ ফোন হাতে নিয়ে নিচে যাচ্ছিল। তানবীরের রুমে পর্যন্ত এসে হঠাৎই থেমে গেল। রুমের দরজাটা খোলা। মেঘ দরজা থেকে রুমে উঁকি দিতে দেখল রুম এলোমেলো হয়ে আছে। সচরাচর মেঘ তানবীরের রুমে যায়ই না। রুম গোছানো তো প্রশ্নই আসে না। রুমে বেহাল অবস্থা দেখে নিজে ইচ্ছে হলো রুমটা গুছিয়ে দেওয়া।
টেবিল আর বিছানার বই খাতা ছড়াছড়ি। গতকালের ধোয়া শার্টগুলো এমনিতে পড়ে আছে। মেঘ গুনগুন করে গান গাইছে আর একটা করে শার্ট ইস্ত্রি করছে। প্রায় ঘন্টা দুয়েক সময় নিয়ে সব কিছু গুছিয়ে শার্টগুলো ওয়ার্ড্রোবে রাখতে গিয়ে দেখলো ওয়ার্ড্রোবের অবস্থা খারাপ। শার্ট, প্যান্ট আর টি শার্ট যাচ্ছে তাই অবস্থা ফেলে রেখেছে। এক পর্যায়ে এসে মেঘের রাগ উঠে গেছে। একটা মানুষ এতটা অযত্নশীল হয় কেমন করে? মেঘ রাগে গজগজ করতে করতে ওয়ার্ড্রোব গোছাচ্ছে। আচমকা একটা ক্যাটালগ দেখে মেঘে থমকে গেল। মেয়েদের ড্রেসের ক্যাটালগ হাতে নিয়ে ভালোভাবে দেখতে দু চোখ প্রসারিত হয়ে গেছে। মেঘ সঙ্গে সঙ্গে নিজের ফোন বের করে ছবি খুঁজতে লাগলো, কিন্তু এত ছবি বেরো কাঙ্ক্ষিত ছবি খুঁজে পাওয়া গেল না। তাই ক্যাটালগটা একপাশে রেখে দ্রুত জামাকাপড় গোছাতে শুরু করলো। কোনোরকম সব গুছিয়ে ক্যাটালগ আর ফোন নিয়ে নিজের রুমে ছুটলো। ফ্রেশ হয়ে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে গেছে। হালিমা খান ঘুমাচ্ছিলেন। তিনি মালিহা খানকে আপাতত বলে বেরিয়েছেন। রিকশা নিয়ে সরাসরি বন্যাদের বাসা আসছে। বন্যাদের বাসাও তেমন কেউ নেই। আপু আর আঙ্কেল অফিসে, বন্যার ভাই খেলতে বেরিয়েছে। অনেকক্ষণ দরজা ডাকার পর বন্যা আম্মু এসে দরজা খুলে দিয়েছে। মেঘ সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে বন্যার রুমের দিকে ছুটল। বন্যা বেঘরে ঘুমাচ্ছে। পরপর দুবার ডাকতেই বন্যা ঘুম ভেঙেছে। মেঘকে দেখে বন্যা এক লাফে শোয়া থেকে উঠে বসছে। কথা নেই বার্তা নেই, হুট করে বাসায় চলে আসছে। এটা যেন অবিশ্বাস্য ঘটনা। বন্যা থতমত খেয়ে জিজ্ঞেস করল, তুই হঠাৎ আমাদের বাসায়? তোকে দেখতে মন চাচ্ছিল তাই আসছি। সকালে না দেখা হলো, তাতে কি হয়েছে? আসতে পারি না? এখন কি চলে যাব? এই না না, আমি এমনি বললাম। কল দিয়ে জানালিও না হুট করে আসছিস তার জন্য। তোর ভাই জানে? না, ভাইয়ার পরীক্ষা দিতে গেছে। আচ্ছা শোন, তোর ঈদের ড্রেসটা একটু বের কর তো, যেটা গিফট পাইছিলি। কেন? দেখবো একটু। ওই ড্রেস দেখতে বাসায় আসছিস বলেই ছবি পাঠিয়ে দিতাম। তুই বড্ড বেশি কথা বলিস। চুপচাপ ড্রেসটা বের করে দে। বন্যা উঠে ওয়ার্ড্রোব থেকে ড্রেসটা বের করে মেঘের হাতে দিয়ে ওয়াশরুমে চলে গেল। মেঘ প্যাকেট থেকে ড্রেসটা বের করতে করতে বন্যা এসে শান্ত কণ্ঠে শুধালো, কি হয়েছে বলবি? মেঘ কপট রাগ স্বরে বলে, আমার জন্য সেমাই আর বরফি নিয়ে আয়। আছে কি না জানি না, না থাকলেও বানিয়ে নিয়ে আসবি যা এখন। মেঘের এমন আচরণের মানে বুঝলো না বন্যা। তবুও মেঘের কথা মতো বরফি আনতে নিচে চলে গেল। গতকাল বিকেলে আপু আর বন্যা মিলে সেমাই আর বরফি বানিয়েছিল। সকালে সেখান থেকে কয়েকটা মেঘের জন্য নিয়েছে, কিন্তু মিষ্টি আর মিনহাজ দেখে ফেলায় মেঘের ভাগ থেকে ওদেরকে ভাগ দিতে হয়েছে। এদিকে মেঘ ড্রেসটা বিছানার উপর ছড়িয়ে রেখে ব্যাগ থেকে সেই ক্যাটালগটা বের করে ভালোভাবে পরখ করতে লাগলো। ক্যাটালগ আর ড্রেস কালার ব্যতীত বিন্দুমাত্র পার্থক্য নেই। মেঘের ঠোঁট জুড়ে মুচকি হাসে, দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে স্পষ্ট স্বরে বলে উঠল, ও আচ্ছা, বড়লোক বাপের ছেলেটা তবে আমার একমাত্র ভাই তানবীর খানই ছিল। আমার চোখ ফাঁকি দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে গিফট পাঠানো। দাঁড়াও দেখাচ্ছি। মেঘ ক্যাটালগ ব্যাগে রেখে ড্রেসটা ভাঁজ করছে আর একা একাই বিড়বিড় করছে। এর মধ্যে বন্যা বরফি আর পিঠা নিয়ে আসছে। বন্যাকে দেখে মেঘ চুপ করে গেছে। বন্যা ড্রেস ওয়ার্ড্রোবে রাখতে রাখতে বলল, তোর কি হয়েছে আজ? উত্তর না দিয়ে মেঘ প্রশ্ন করল, এই ড্রেসটার মালিকের সন্ধান পেয়েছিলি? না, সন্ধান পেলে তোকে অবশ্য জানাতাম। মেঘ খাচ্ছে আর আনমনে হাবিজাবি ভাবছে। বন্যা একা একা কথা বলছে, কিন্তু সেসব কথা মেঘের মস্তিষ্কে ঢুকছে না। বন্যা আম্মু ডাকছে শুনে বন্যা আবার নিচে গেল। মেঘের মস্তিষ্ক দ্বিধাদ্বন্দ্বের আনাগোনা চলছে। এই ড্রেস তার পাঠিয়েছে, এটা 100% শিওর। বন্যার প্রতি কেয়ার দেখে মেঘের আগেও সন্দেহ হয়েছিল, তবে আজ মোটামুটি নিশ্চিত হয়ে গেছে। কিন্তু বন্যা মনে কি চলছে এখনও বোঝা যাচ্ছে না। এর মধ্যে আবির কল দিয়েছে। মেঘ কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী ব্যাপার, কোথায় আপনি? বন্যাদের বাসায় আসছি। কেন?
গুরুত্বপূর্ণ কাজ ছিল। কি কাজ বলা যাবে? আপনি জানেন। এইটুকু বলে বন্যার রুমে আসছে। মেঘ কথাটা গিলে স্বাভাবিক কণ্ঠে বলল, আপনার মিটিং শেষ? কি বলতে চাইছিলেন? কিছু না, এখন রাখছি, পরে কথা বলবো। মেঘ কল কাটতে বন্যা চাপা স্বরে বলল, আজ একটা আপনি নেই বলে কেউ ফোন দিয়ে খোঁজও নেয় না। আমাদের বাসায় আসছিলি 20 মিনিট হয়নি, এর মধ্যে ফোন দিয়ে ফেলেছে। এত প্রেম। মেঘ মেকি স্বরে বলল, আমি তোর মতো অনুভূতি চাপিয়ে রাখতে পারি না। তুই কাউকে পছন্দ করলে বল, আপনার ব্যবস্থা না হয় আমি করে দিব। আমার পছন্দের কেউ নেই, এমনকি মজা করলাম তোর সাথে। সত্যি কেউ নেই? বন্যা সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রাগী স্বরে বলল, থাকলে কি তোকে বলতাম না? কি জানি, নাও বলতে পারিস। তোর আজ হয়েছে কি বলবি আমাকে? তেরা তেরা কথা কেন বলছিস? কিছু হয়নি। বন্যার মেঘ আরও কিছুক্ষণ আলাপচারিতা চলল। মেঘ আজ তেমন কিছু বলতে পারছে না। বন্যাকে ভাবি বানানোর চিন্তায় একান্ত মেঘের ছিল, কিন্তু তানভীর বন্যাকে পছন্দ করে এটা ভেবেই বন্যা আশ্চর্য হচ্ছে। তার থেকে বড় কষ্ট এটা যে তানভীর আজ পর্যন্ত মেঘকে একটাবারও বলার প্রয়োজনও মনে করেনি। তানভীর পরীক্ষা শেষে বাসায় ফিরে মেঘকে না পেয়ে সঙ্গে সঙ্গে কল দিয়েছে। মেঘ ওয়াশরুমে ছিল, তাই বন্যা কল রিসিভ করেছে। তানভীর উদ্বিগ্ন কণ্ঠ শুধালো, কোথায় তুই? মেঘ আমাদের বাসায় আসছে। বন্যার কণ্ঠ শুনে তানভীর গলা ছেড়ে বলল, আশেপাশে বুনু থাকলে ফোনটা দাও। আপনার বুনু আশেপাশে থাকলে নিশ্চয় আমি ফোনটা রিসিভ করতাম না। মেঘ ওয়াশরুমে, ও বের হলে আমাকে কল দিতে বলো। বন্যা পরীক্ষার কথা জিজ্ঞেস করতে যাবে, তার মধ্যে কল কেটে দিয়েছে। মেঘ আসতে বন্যা জানিয়েছে। মেঘ কল দিতে গিয়ে খেয়াল করলো ফোনে ব্যালেন্স নেই। ততক্ষণে বন্যা নাস্তা প্লেটগুলো নিয়ে নিচে চলে গেছে। বন্যার ফোনের লক মেঘের জানা আছে। মেঘ স্বাভাবিকভাবে বন্যার ফোনে হাত দিয়ে লক খুলে তানভীরের নাম্বারে লিখতে শুরু করলো। 5-6 ডিজিট লিখতে ভিলেন নামে সেভ করা তানভীরের নাম্বার ভেসে উঠছে। মেঘ ভাবলেশীন চোখে চেয়ে আছে। হাসতে নাকি রাগ করবে সেটাই বুঝতে পারছে না। ভাইয়ের প্রতি অতিরিক্ত ভালোবাসা রাগটা প্রকাশ পেল। বন্যা রুমে আসতেই মেঘ বাঁশখাই কণ্ঠে বলে উঠল, ভাইয়ার নাম্বার ভিলেন দিয়ে সেভ করেছিস কেন? এমনি। আমার ভাই তোর সাথে কি এমন করেছে? কিছুই করেনি। তো তো কি আবার? মনে চাইছে তাই এই নামে সেভ করেছি। মেঘ আরমনি কিছু ভেবে শক্ত কণ্ঠে শুধালো, আমার ভাইকে কি তোর সহ্য হয় না? ভাইয়ার আচরণে বিরক্ত? ভাইয়া কি তোর সাথে বাজে ব্যবহার করেছে? মেঘ প্রশ্নের পিঠে প্রশ্ন করতে বন্যা কুঞ্চিত ভুরু যুগল আরও বেশি কুঞ্চিত হলো। কিয়ৎক্ষণ চুপ থেকে বন্যা সুগভীর কণ্ঠে বলল, তোর ভাইকে সহ্য না হওয়ার মতো কোনো কারণই নেই। আর না উনি আমার সাথে বাজে ব্যবহার করেছে। সেই দিন একটা মুভি দেখছিলাম, নায়ককে ভিলেন বলে ডাকে। নায়কটা তোর ভাইয়ের মতো দেখতে, তার জন্য এই নামটা সেভ করেছিলাম। ফোন দে, ডিলিট করে দিচ্ছি। মেঘের ঠোঁট জুড়ে বিশ্বজয়ের হাসি ফুটল। চক্ষু পলক ঝাপটে হাস্যোজ্জ্বল মুখে অবিশ্বাস্য কণ্ঠে বলে উঠল, নো প্রবলেম বেবি। ভালোবেসে দিয়েছ যখন পাল্টাতে হবে না। আমার ভাই ভিলেন রূপের নায়ক হলে আমার কোনো আপত্তি নেই। বন্যা চাপা স্বরে বলল, আমি এত কিছু ভেবে দেইনি, মাথায় আসছে এমনি দিয়েছি। ভালোবাসা আবার কোথা থেকে আসলো? মেঘ নির্বাক ভঙ্গিতে শুধালো, তুই আমার ভাইকে ভালোবাসিস না? আচমকা মেঘের এমন প্রশ্ন বন্যা কেঁপে উঠল। পূর্ণ মনোযোগ মেঘের অভিমুখে তাকালো। কোনো উত্তর দিতে পারছে না। শরীর জুড়ে অজানা শিহরণ, মস্তিষ্ক প্রতিটা নিউরনে তোলপাড় চলছে। দাঁতাজার পিষে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে হলে মুখের উপর বলে দিত, না ভালোবাসি না। আজ চাইলেও এই দুটো শব্দ বলতে পারছে না। মনে হচ্ছে কেউ মুখ চেপে ধরে আছে। বুকের ভিতরে পিন পিন ব্যথা হচ্ছে। মেঘ স্থির দৃষ্টিতে তাকিয়ে চোখের পাতা পিট পিট করছে। ঠোঁটে মৃদু হাসি লেগেই আছে। বন্যা কাচুমাচু করে বলে উঠল, আমি ওনাকে নিয়ে এমন কিছু ভাবিনি। মেঘ ঠোঁট চেপে হাসি থামিয়ে কিছুটা গম্ভীর কণ্ঠে বলো, তাহলে কাকে নিয়ে ভাবো সোনা? গলির মোড়ে মোসলেক মিয়াকে নিয়ে? মোসলেক মিয়া আবার কে? মনে নেই সেই দিন যে বলল
বেটা তোকে ভালোবাসে, বিয়ে করতে চায়। হোয়াট কি? কিসের কি? হোয়াট অর্থ কি? বর্ণা মুখ ফুলে শ্বাস ছেড়ে বলো, ফাজলামো করছিস? তুইও তো আমার ভাইয়ের জীবন নিয়ে ফাজলামো করছিস মানে? কিছু না, ভাইকে কল দিচ্ছি, চুপ কর। বর্ণা ফোন থেকে কল দেওয়ায় তানভীর রিসিভ করে ধীর কণ্ঠে বলো, বলো ভাইয়া, আমি মেঘ। হ্যাঁ বল। তোমার কি মন খারাপ? পরীক্ষা ভালো হয়নি? হয়েছে মোটামুটি। তুই যে আম্মুকে না বলে চলে গেলি, আম্মু টেনশন করছিল। বড় আম্মুকে তো বলে আসছি। বড় আম্মু বলেনি? বড় আম্মু বাসায় ছিল না, আম্মু কল দিয়েছে, তুই নাকি রিসিভ করিসনি। আমি ভাবছি আম্মু বকা দিবে, কল দিয়েই তো রিসিভ করিনি। বাসা কখন আসবি? মেঘ বর্ণার দিকে তাকিয়ে মুচকে এসে বলো, তুমি এসে নিয়ে যাও। আমি 4 ঘন্টা পরীক্ষা দিয়ে বাসায় আসছি, কিছুক্ষণ হলো। এখন বের হওয়ার মতো এনার্জি নেই, তুই রিক্সা নিয়ে চলে আয়। আমি না হয় চলে আসবো, কিন্তু একজন যে কত কষ্ট করে তোমার জন্য রান্না করেছে, তুমি আসলে খাওয়াবে বলে। বর্ণা তড়িতে বেগে মেঘের মুখে চেপে ধরে। তানভীর ভুরু কুঁচকে প্রশ্ন করল, কে? মেঘ বর্ণা হাত সরিয়ে আস্তে করে বলল, বর্ণা। ও, তাকে রান্না করতে বারণ কর, আর তুই তাড়াতাড়ি বাসায় আয়। আমি কিছু বলতে পারবো না। বর্ণা এত কষ্ট করে রান্না করছে আর তুমি এমন আচরণ করছো। তুমি এসে আমায় নিয়ে যাবে, এটাই ফাইনাল। আর না হয় আমি এখানেই থাকবো, বাই। বর্ণা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, আমি তোর ভাইয়ের জন্য রান্না করছি না, কিন্তু এখন করবি। আমি পারবো না। আমার একমাত্র ভাই আসতেছে, যত্নর কোনো ত্রুটি থাকলে তোর আব্বু আম্মু আর বড় আপুকে ইচ্ছা মতো বিচার দেবো, সাথে আমার স্পেশাল নাটক ফ্রি। এমনভাবে বলছি যেন আমি ওনার স্পেশাল কেউ, আর ওনার যত্ন নিতে আমি বাধ্য। মেঘ ব্যাগ নিয়ে বের হতে হতে বলল, হয়ে যা স্পেশাল কেউ। কে বারণ করেছে? মেঘ ড্রয়িং রুমে বসে বর্ণার আম্মুর সঙ্গে গল্প করছে আর বারবার বর্ণাকে ডেকে বলছে, ভাইয়া কিন্তু ডিম বেশি দেওয়া নুডলস পছন্দ কর, মশলা চা করিস, এটাই ভাইয়ার পছন্দ, বাকি তোর মর্জি। বর্ণার হাতের কাছে যা যা পেয়েছে তাই রেডি করছে। অনেকক্ষণ পর তানভীর আসছে। কলিং বেল বাজাতে মেঘ ড্রয়িং রুম থেকে ডেকে উঠল। বর্ণা দেখে, কে আসছে? বর্ণার মা বলল, আমি দেখছি। না না আন্টি, আপনি বসুন, বর্ণা যাচ্ছে। অন্য সময় হলে মেঘ নিজের দরজা খুলতে ছুটত, কারণ বর্ণার বাসায় সবার সঙ্গে মেঘের সম্পর্ক খুব ভালো। বাসায় আসলে বর্ণার থেকে বেশি বাকিদের সাথে আড্ডা দেয়। বর্ণার তানভীরকে পরীক্ষা করতে আজ মেঘ ইচ্ছা করেই তানভীরকে বাসায় ডেকেছে। দরজা খুলে বর্ণা মৃদু চোখে তাকিয়ে আছে। তানভীর ভুরু নাচাতেই বর্ণা রীতিমতো বিষম খেয়ে উঠল। তানভীর নেভি ব্লু রঙের শার্ট, কালো প্যান্ট পরে নর্মাল গেট আপ নিয়ে আসছে। বর্ণা কাশতে কাশতে সালাদ দিতে ভুলে গেছে। তানভীর কপাল গুটিয়ে বলল, পানি খাও, ঠিক হয়ে যাবে। বর্ণা দ্রুত ভিতরে চলে গেল। মেঘ আর চোখে ভাইকে দেখে ভরকালো। ভাইয়ের তেমন গেট আপ দেখে আশ্চর্য চূড়ান্ত পৌঁছে গেছে। তানভীর বর্ণার আম্মুর সঙ্গে কথা শেষ করে খাবারগুলো ওনার হাতে দিল। উনি খাবার নিয়ে রান্নাঘরে চলে গেছে। তানভীর মেঘের পাশে সোফায় বসলো। মেঘ ভুরু কুঁচকে তানভীরকে দেখেই যাচ্ছে। মেঘ বিস্ময় সমেত জানতে চাইল, আমরা কি বউ দেখতে আসছি? তানভীর ভুরু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে বলল, কেন এভাবে আসছো? কেন ভালো লাগছে না? অনেক বেশি ভালো লাগছে, কিন্তু এই গেট আপে কেন আসছো? ধোয়া শার্টগুলো সব ইস্ত্রি করে রেখেছি, তাই ভাবলাম ফর্মাল গেট আপে আসলে তোর ভালো লাগবে। মেঘ সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে মেকি স্বরে বলল, আমার ভালো লাগবে তাই? অন্য কোনো কারণ নাই? আর কি কারণ থাকবে? এর মধ্যে বনা 2 কাপ চা নিয়ে আসে। মেঘ 1 কাপ চা হাতে দিতে দিতে ছটপট বলো, ভাইয়া চিনি কম খায়, তোকে বলতে মনে নেই। বনা মৃদু হেসে বলল, চিনি কমই দিয়েছি। মেঘ এবার দ্বিতীয় দফা আশ্চর্য হলো, কি হচ্ছে এসব? মেঘ নিজেই নিজের কপাল চাপড় মনে মনে বলল, ছি, এত বেকুব মানুষ হয়। আবির ভাই ঠিকই বলে, আমি আসলে নির্বোধ। আমি তাদের মেলানোর জন্য ঝড় তুফানের সঙ্গে যুদ্ধ করছি, এদিকে তারা অলরেডি মনে মনে দুজনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। বাহ, অসাধারণ। তানভীর চা খাচ্ছে। বনা রান্নাঘরের দরজা থেকে নিখুঁত দৃষ্টিতে তানভীরকে দেখছে। ফর্মাল ড্রেস সব ছেলেদের অন্যরকম সুন্দর লাগে। বনা না চাইতেও
বার তানবীরের প্রতি দৃষ্টি আটকাচ্ছে। বুকের ভিতর হৃৎপিণ্ডটা প্রচণ্ড বেগে ওঠানামা করছে, কানে লতি গরম হয়ে উঠেছে। মেঘ চা শেষ করে কাপ রাখতে গিয়ে বন্যার দিকে নজর পড়ল। মেঘ মনে মনে বিড়বিড় করল, আর একবার বলিস শুধু আমার ভাইকে ভালোবাসিস না, এমন মায়ের দিব কাঁদতে কাঁদতে বলবি আই লাভ তানবীর। তানবীর তাকাতেই বন্যার সঙ্গে চোখাচোখি হলো। বন্যা হতমত খেয়ে চোখ নামিয়ে সরে গেছে। তানবীর আর চোখে চেয়ে আছে, ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। মেঘ সারাবেলা বন্যা আর তানবীরের কর্মকাণ্ড দেখলো আর একা একাই বিড়বিড় করলো। খাওয়া দাওয়া শেষে আন্টি থেকে বিদায় নিয়ে মেঘ তানবীর বেরিয়ে পড়েছে। বন্যা পিছন পিছন যাচ্ছে। তানবীর কিছুটা সামনে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। পিছন ফিরে সরাসরি বন্যার দিকে নিরেট দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, তখন আমার দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? কই তাকায়নি তো। বন্যার গলার স্বর কাঁপছে, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে মিথ্যা বলছে। বন্যা চোখ নামিয়ে দিয়েছে। তানবীর জানতে চাইল, আমি কি দেখতে এতটাই খারাপ? তাকাতেও ইচ্ছে হয় না। গমগমে পুরুষালিত কণ্ঠ কানে বাজতে বন্যা উৎকণ্ঠিত কণ্ঠে বলল, কে বলেছে আপনি দেখতে খারাপ? মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে, কারো নজর না লাগে। কথাটা বলে বন্যা নিজের মুখে চেপে ধরছে। বাতাসে উড়তে থাকা বন্যার চুলগুলো চোখ মুখ ঢেকে দিচ্ছে। তানবীর হৃদয়ে অদ্ভুত অনুভূতি কাজ করছে। বন্যার চোখ বন্ধ, মুখ থেকে চুল সরাতে তানবীর হাত বাড়ালো। পিছন থেকে মেঘে ডাকে। তানবীর ঘোর কাটলো। তানবীর হাত নামিয়ে আস্তে করে বলল, নিচের হাতে চা করে খাওয়ানোর জন্য অনেক ধন্যবাদ, আসছি। মেঘের সামনে আসতে মেঘ ভুরু নাচে শুধালো, বাসায় যাওয়া ইচ্ছে নেই? চল। অন্য সময় হলে তানবীর দুটো কথা শোনাতো বা একটু রাগ হলেও দেখাতো। আজ কোনো রিয়াকশন নেই দেখে মেঘ হাঁ হয়ে তাকিয়ে আছে। গাড়িতে বসেও এক দৃষ্টিতে তানবীরকে পর করছে। তানবীর মুচকি মুচকি হাসতে আর আস্তে করে গাড়ি চালাচ্ছে। মেঘ রাগে ফোঁস করতে করতে মনে মনে বলল, তোমার মিটিমিটি হাসি বের করছি, ওয়েট। গলির মোড় পর্যন্ত আসতে একটা সিঙ্গারা দোকান দেখে মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া ওই ছেলেটাকে দেখছো? তানবীর এক সেকেন্ডের জন্য তাকিয়ে আস্তে করে বলল, কে? বন্যার বয়ফ্রেন্ড। কথাটা কর্ণক হয়ে প্রবেশ মাত্র তানবীর আকস্মাৎ গাড়ি ব্রেক কষল। আচমকা ব্রেক কষায় আর একটু যেন মাথায় বাড়ি খেতে নিচ্ছিল। তানবীরের পূর্ণ মনোযোগ দোকানে। আগে এক সেকেন্ডের জন্য তাকাতে ঠিক মতো খেয়াল করেনি। দোকানে অল্প বয়স্ক কোনো ছেলেও নেই। দুজনে দোকানদার আছে, যার মধ্যে একজনের বয়স 60+ আর একজনের বয়স 35+ হবে। তানবীর ভুরু কুঁচকে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কোনটা? লাল শার্ট পরনে? তানবীর আবারও দোকানের দিকে তাকালো। 60+ বয়সের লোকটা পরনের লালের মতো একটা শার্ট, হয়তো ওনার ছেলে বা নাতির শার্ট হবে। তানবীর ভারী কণ্ঠে বলল, উনি ছেলে আর বন্যা বয়ফ্রেন্ড? অবশ্যই, তুমি বিশ্বাস করো না? চলো, আমাকে দেখলেই শালি শালি ডাকবে দেখো, এমনকি সিঙ্গারা দামও নেবে না। কেন? বাহ রে, বন্যাকে ওনার ভালো লাগে, বিয়ে করতে চায়। আমি বন্যার বেস্ট ফ্রেন্ড শুনে আমাকেও ফ্রিতে সিঙ্গারা খাইয়েছে। ওনার নাম মোখলেস মিয়া, বয়স 66। ওনার 2 বউ আর 6 ছেলে মেয়ে আছে। তানবীর মেঘের দিকে আশ্চর্য নয়নে তাকিয়ে শুধালো, এত কিছু তুই কিভাবে জানিস? জানি, বেস্টু আমার, আমি জানবো না তো কে জানবে? এখন চলো বিয়ের ঘটকালিটা করে আসি। ভাইয়া যদি এসব কর্মকাণ্ড জানতে পারে তাহলে তোর খবর আছে। রাস্তায় রাস্তায় ঘুরে তুই মোখলেস মিয়ার বিয়ার ঘটকালি করিস। মেঘ কাঁদো কাঁদো মুখ করে বলল, আমার বেস্টুর বিয়ে হোক, তুমি কি চাও না? তাই বলে উনি? ওনার চোখে বন্যার প্রতি ভালোবাসা দেখেছি আমি। তানবীর গাড়ি স্টার্ট দিতে দিতে বিড়বিড় করে বলল, বন্যার প্রতি কারো চোখের ভালোবাসা উতলে পড়বে, সেই চোখই কানা করে দিব। মেঘ বলে উঠল বিড়বিড় করে, কি বলো? কিছু না। বন্যার বিয়েতে আমি কিন্তু লেহেঙ্গা পরবো, আর লেহেঙ্গাটা তুমি কিনে দিবা। তানবীর গাল ফুলিয়ে শ্বাস ছেড়ে তপ্ত স্বরে বলল, মুখটা বন্ধ রাখ, নয়তো রাস্তায় ফেলে চলে যাব। মেঘ ঠোঁট বেঁকিয়ে হাসতে আর মনে মনে বলছে, লাগছে, একদম কলিজায় লাগছে। তানবীর পুরো রাস্তায় গাল ফুলিয়ে রেখেছে। মেঘ তানবীরকে জ্বালানোর জন্য বন্যাকে কল দিল। বন্যা কল রিসিভ করতে মেঘ বলল, দুলাভাই এর মনটা বোধ হয় খারাপ, তুই একটু দেখা করে যাস। তানবীর আবারও ব্রেক কষল। অগ্নিদৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে। মেঘ আর চোখে তানবীরের ভাব দেখে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। বন্যা হুঙ্কার দিয়ে উঠল, দুলাভাই কে আবার? মোশলেক দুলাভাই এর কথা বলছি, রাখ ফোন।
বনা কল কেটে দিয়েছে। মেঘ তানবীরের দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে হেসে বলল, যাবে। তানবীরের রক্তপা 2 চোখ। শ্বাস ছেড়ে বলিষ্ঠ কণ্ঠে বলল, ডাফার। মাথা মোটা বা মূর্খ মানুষ। মেঘ ঠোঁট বেঁকিয়ে ভেঙচি কেটে শান্ত স্বরে জবাব দিল, আর তুমি ডাফারের ভাই। তানবীর নিজের রাগ নিয়ন্ত্রণ করে আবারও গাড়ি চালাতে মনোযোগ দিল। 2 মিনিট পর মেঘ তানবীরে শুনিয়ে শুনে গান গাইছে। ফুল ফোটে শাখায় শাখায়, ব্যথা ধরে বুকে। তানবীর রাগান্বিত কণ্ঠে হুঙ্কার দিল, চুপ থাকতে বলছি। আমার বন্ধুর বিয়ে হয়ে গেলে আমায় ছেড়ে চলে যাবে। আমি কি কাঁদবো না? একটু গান গাইবো না? এত খারাপ কেন তুমি? দেখো 4 ঘন্টা পরীক্ষা দিয়ে আসছি। মাথা এমনিতে গরম আছে, বেশি কথা বলিস না, ঠিক আছে? মেঘের মতন উড়ু উড়ু অন্তটারে খালি করে করল দিশাহারা। তানবীর ডাকতে মেঘ মুখ চেপে বলল, আমার কোনো দোষ নাই, নিচে থেকে গান বের হচ্ছে। তানবীর কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে ভগ্ন হৃদয় নিয়ে গাড়ি চালাতে মনোযোগ দিল। বাসা ঢুকতে আলী আহমেদ খানের সঙ্গে দেখা। আলী আহমেদ খান হাসি মুখে জিজ্ঞেস করল, 2 ভাই বোন সেজে গুজে কোথায় গিয়েছিলেন? আমার বান্ধবীর বাসায় গিয়েছিলাম, আর ভাইয়া আমাকে আনতে গিয়েছিল। ঠিক আছে, যাও। মেঘ ব্যাগ ঘুরাতে ঘুরাতে ভেতরে চলে গেল। তানবীর চাবি রেখে সরাসরি নিজের রুমে চলে গেল। মাগরিবের পর পর আবিরের কল আসছে। মেঘ কল রিসিভ করতে আবির জিজ্ঞেস করল, বাসায় আসছিস? জি। কি করছিস? আপনাকে একটা কথা ছিল। হ্যাঁ বল। কিছু একটা ভেবে মেঘ আবারও থেমে গেল। আস্তে করে বলল, কিছু না। কোনো সমস্যা? না, পরে জানাবো আপনাকে, অপেক্ষায় রইলাম। মেঘ ঘন্টা 2 পর নিচে আসছে। মিমরা না থাকায় বাসাটা ফাঁকা ফাঁকা লাগছে। আলী আহমেদ খান আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছে। হালিমা খান আর মালিহা খান সোফায় বসে গল্প করছে। মেঘ হালিমা খানের কোলে মাথা রেখে শুয়ে শুয়ে টিভি দেখছেন। তানবীর সন্ধ্যা থেকে বাসা নেই। বেশ কিছুক্ষণ যাবৎ আবির মেঘকে মেসেজ কল দিচ্ছে। মেঘের হাতে ঘড়ি নেই, ফোনেও সাইলেন্ট করা, তাই বুঝতে পারেনি। হালিমা খানও উঠে রান্নাঘরের দিকে চলে গেছে। মেঘ আনমনে ফোনে পাওয়া বাটন চাপতে আবিরের 7টা কল আর অনেকগুলো মেসেজ চোখে পড়ল। মেঘ লাফিয়ে উঠে তড়িঘড়ি করে আবিরকে কল দিল। বারবার ওয়ার্নিং দেওয়া সত্ত্বেও ঘড়ি রুমে রেখে নিচে এসে রিল্যাক্সে টিভি দেখছে। সবার ভয়ে ফোন সাইলেন্ট করে রাখাটা ইদানিং অভ্যাস হয়ে গেছে। আবির রাগান্বিত কণ্ঠে বলল, তুই কি ভালো হবি না? হব কবে? পরশুদিন। আজ কি সমস্যা? মেঘ মলিন হেসে বলল, ভালো হলে একবার হতে হবে না, তাই একদিন রেস্ট নিয়ে তারপরে ভালো হব। দিন দিন তুই বড্ড ফাজিল হয়ে যাচ্ছিস। জি। আর আমার গুরু স্বয়ং সাজ্জাদুল খান আবির। আবির না চাইলেও হেসে ফেলল। মুখে গম্ভীর ভাব মুহূর্তেই সরে গেছে। ধীর কণ্ঠে বলল, তানবীর কোথায়? জানি না। সমস্যা কোনো? আমি কি জানি কার মনে কি চলে সেটা দেখার দায়িত্ব কি আমার? না। কিন্তু তোর নামে বিচার দিল কেন? মেঘ এক পর্যায়ে আটকে উঠল। মনে মনে প্রচুর ভয় পাচ্ছে। যদি সত্যি সত্যি মোখলেস মিয়া কথা বলে দেয় তখন কি হবে? মোখলেস মিয়া সম্পর্কে বন্যার দাদা হয়। রক্তের সম্পর্ক না থাকলেও বন্যার আব্বুর সাথে মোটামুটি ভালো সম্পর্ক। কিছুদিন আগে মেঘ এমনিতে বন্যাদের বাসায় গিয়েছিল। তখন মোখলেস মিয়া ওদের ডেকে সিঙ্গারা আর পেঁয়াজু খাইয়েছিল। সেখানে মজার ছলে বন্যাকে বিয়ের কথা বলছিল। বন্যা আর মেঘ সেই কথা বেমালুম ভুলেই গিয়েছিল। তবে আজ বন্যাদের বাসায় যাওয়ার সময় আবারও সেই মোখলেস মিয়ার সাথে দেখা। শালি ডেকে রিক্সা থামিয়ে মেঘের খোঁজ খবর নিয়েছিল। ওনার কথা মাথায় ছিল বলে তানবীরকে রাগানোর জন্য ইচ্ছে করে ওনার বিয়ে ঘটকালির ব্যাপারে বলেছে। আবিরের কানে এসব গেলে আস্ত রাখবে না। মেঘ ভয়ে ভয়ে জানতে চাইল, কি বিচার দিয়েছে? সেসব বাদ দে। ও আছে কোথাও? ফোন দিচ্ছি, রিসিভ করছে না। কি হয়েছে একটু বলবি? মেঘ নাক টেনে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, ও আপনি এতগুলো কল ভাইয়ার জন্য দিচ্ছিলেন? আমি আরও ভাবছিলাম আমার জন্য। ভাইয়া বাসায় আসলে জানাবো আপনাকে। বাই। কল কাটলে স্বপ্নে এসে দিব বলে রাখলাম। স্বপ্নে আমায় থাপ্পড় না দিয়ে টর্চ লাইট দিয়ে নিজের ভাইকে খুঁজতে থাকুন, সেটা বেশি কাজে দিবে। এইবারই সবাই স্বার্থপর, শুধু নিজের স্বার্থ খুঁজে। আপনার লেকচার শেষ হলো, অনুগ্রহ করে বলুন কি হয়েছে? বন্যা কিছু হয়েছে? বা অসাধারণ। এখন বন্যার খোঁজও নিচ্ছেন, অথচ আমি জলযন্ত্র একটা মানুষ। 8 মিনিট 42 সেকেন্ড যাবৎ কথা বলছি, আমাকে একটাবারও জিজ্ঞেস করলেন না আমি ঠিক আছি কিনা। আল্লাহ, ওনার আগে আমায় উঠিয়ে নাও। স্বার্থপর দুনিয়ায় আমি আর থাকতে চাই না। আবির শ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলতে শুরু করলো, আর যাই করিস না কেন, তানবীরের পরীক্ষা চলছে, বিষয়টা মাথায় রাখিস।
এমনিতে পড়াশোনা করে না, পরীক্ষাগুলো ভালোভাবে শেষ করতে পারলেই অন্তপক্ষে অনার্স পাস তো করতে পারবে। যার ভাই তার খবর নাই, আরেকজনের চিন্তায় ঘুম আসে না। এত দুশ্চিন্তা করে কি করবে শুনি? কেজি দরে দুশ্চিন্তা বিক্রয় করবেন? তার থেকে বরং আমার উপর ছেড়ে দিন, আমি সব কিছু দেখে নিব। রিল্যাক্স, ঘুমান আপনি। আবির শুকনো মুখে বিষম খেল, কাশতে কাশতে বলো, আমার দুশ্চিন্তা গুরু স্বয়ং মাহদিবা খান মেঘ। মালিহা খান খেতে ডাকছে, তাই তাড়াতাড়ি কল কেটে মেঘ খেতে চলে এসেছে। খাবার টেবিলে কেবল 3 জন। মেঘ কোনো রকম অল্প খাবার খেয়ে একটা আচারের বক্স নিয়ে সোফায় বসে টিভি দেখছে আর আচার খাচ্ছে। মালিহা খান রুমে চলে গেছে। মালিহা খান রান্নাঘরে টুকটাক কাজ করছে। এমন সময় তানবীর বাসায় আসছে। অন্তরে জ্বালা পোড়া, চোখে মুখে স্পষ্ট দেখা যাচ্ছে। মেঘ করা দুষ্টুমি বুঝতে পেরে তানবীর শান্ত থাকতে পারছে না। তানবীরকে দেখে হালিমা খান রান্নাঘর থেকে বলে উঠল, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? পরীক্ষা দিয়ে আসছিস, কিছু খাসনি, তোদের নিয়ে আর কত টেনশন করব। তানবীর এক পলক তাকিয়ে মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ তানবীরের দিকে উচ্চস্বরে বলল, আম্মু তুমি রিল্যাক্সে থাকতে পারো। সঙ্গে সঙ্গে তানবীরকে শুনিয়ে আস্তে করে বলো, কারণ ভাইয়ার জন্য চিন্তা করার মানুষ আছে। তানবীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ফিরে তাকালো। চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করতে করতে রুমে চলে গেছে। একসময় তানবীর নিজের মালিহা খানকে রিল্যাক্স থাকতে বলেছে, আবিরের জন্য চিন্তা করার মানুষ আছে। শুনে সেদিন মেঘের মনে আকাশ মেঘ জমেছিল। তাই আজ মেঘ ইচ্ছে করে ভাইয়াকে রাগাচ্ছে। সকাল 11টার উপরে বেজে গেছে, অথচ তানবীরের খবর নেই। শুক্রবার বলে কেউ তেমন কিছু বলছে না। মেঘ দুবার খেতে গিয়েও ফিরে আসছে। তানবীরকে রাগিয়ে একা খেতে ইচ্ছে করছে না। তানবীর গত রাত খাওয়া হয়নি। অনেকক্ষণ ডাকার পর তানবীর রুমের দরজা খুলে দিয়েছে। মেঘ ভুরু গুটিয়ে আহ্লাদি কণ্ঠে বলল, বিরিয়ানি খাবা? না, আমি রান্না করছি, খিদে নেই। আমার আছে, সকাল থেকে খাওনি, চলো।